আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের জন্য জাদুকরি ফ্যান্টাসি একটি চাইনিজ ড্রামা নিয়ে। সো চলো আর দেরি না করে শুরু করা যাক। গল্পের শুরু হয় স্বর্গ আর নরকের দীর্ঘ যুদ্ধ দিয়ে। অনেক লড়াইয়ের পর শেষ পর্যন্ত স্বর্গ জয়ী হয়। যুদ্ধ শেষ হলে সাতটি পৃথিবী আবার শান্তিতে ফিরে আসে। সবকিছু তখন খুবই স্থিতিশীল আর আরামদায়ক মনে হচ্ছিল। কিন্তু ঠিক এই সময় স্বর্গে জন্ম নেয় এক অলৌকিক শক্তি। এই শক্তি ধীরে ধীরে একটি বিশেষ বস্তুতে রূপ নেয়, যাকে বলা হয় স্বর্গীয় টোকেন। এই টোকেনের ভেতরে রয়েছে ইতিবাচক ও নেতিবাচক শক্তি, আত্মা এবং জীবন ও মৃত্যুর উপর ক্ষমতা। যে এই টোকেনের পূর্ণ শক্তি পাবে সে চাইলেই মৃত মানুষকে জীবিত করতে পারবে এবং পুরো পৃথিবীর ভাগ্য বদলে দিতে পারবে। এই টোকেনই ভবিষ্যতে সব অশান্তির মূল কারণ। সময় গড়ানোর সাথে সাথে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। এখন শুধু স্বর্গ বা নরক নয়, পুরো পৃথিবী চলে আসে এক অজানা শক্তির নিয়ন্ত্রণে। সবাই বুঝতে পারে এটা এখানেই থামবে না। আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও খারাপ হতে চলেছে। এমনকি স্বর্গও এখন ভয় পেতে শুরু করে। এই ভয় থেকেই হিরো হেভেলেন প্রধান ড্রাগন এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। সে নিজের ছেলেকেই যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দেয়। ছেলেটি জানে এই যুদ্ধ মানে নিজের জীবনের ঝুঁকির মধ্যে ফেলা, তবুও সে পিছিয়ে আসে না। যুদ্ধের মাঝেই ছেলেটির নজরে পড়ে স্বর্গীয় টোকেন। সে বুঝতে পারে এই টোকেন এখানে থাকলে সবকিছু ধ্বংস হয়ে যাবে। তাই সে মনে মনে বলে, আমাকে যে কোনো মূল্যে এটা নিরাপদ জায়গায় রাখতে হবে। এই টোকেন হাতে নিয়ে এই ছেলেটি একা একা লড়াই চালিয়ে যেতে থাকে। কিন্তু প্রশ্ন হলো, এই টোকেন কি শুধু সাধারণ কোনো জাদু, নাকি এমন এক শক্তি যেটা পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করতে পারে? স্বর্গীয় টোকেনের অস্তিত্বের খবর পৌঁছে যায় রাক্ষস জগতে। সেখান থেকে উঠে আসে এক ভয়ঙ্কর শাসক, সুয়ানি। সুয়ানির কাছে ভালোবাসা কোনো অনুভূতি নেই। তার কাছে ভালোবাসা মানে দুর্বলতা। তার জীবনের একমাত্র লক্ষ্য ক্ষমতা আর শাসন। এই টোকেন পাওয়ার জন্য সে যে কোনো কিছু করতে প্রস্তুত। এমন সময় গল্পে আসে এক বিশেষ চরিত্র, ইউসিং। ইউজিং হলো স্বর্গের সন্তান, এক পবিত্র উপজাতির মেয়ে। তার চারপাশে সবসময় পাখিরা থাকে, যেন স্বর্গ নিজেই তাকে রক্ষা করে। কিন্তু ধীরে ধীরে সবকিছু ভুল পথে যেতে শুরু করে। ইউজিং বুঝতে পারে আমরা এমন এক পথে হাঁটছি যার শেষ ভালো হবে না। ঠিক সে সময় সুয়ানি তার ভয়ঙ্কর ক্ষমতা ব্যবহার করে। সে ইউজিংকে এমন এক অবস্থায় ফেলে দেয় যেখানে ইউজিং নিজেকেই ধ্বংস করতে বাধ্য হয়। এই ভয়ঙ্কর মুহূর্তে স্বর্গীয় টোকেন দিয়ে সুয়ানির ওপর আঘাত করা হয়। সবাই মনে করে হয়তো এবার স্বর্গীয় টোকেন ধ্বংস হয়ে যাবে। কিন্তু গল্পের শেষ দৃশ্যে উঠে আসে সবচেয়ে বড় প্রশ্ন, এই টোকেনের পেছনে কি সেই ছেলেটা জড়িত? ছেলেটি নিজের কাজেই ডুবে থাকে। সে জানে না তাকে ঘিরে কত বড় এক রহস্য তৈরি হচ্ছে। কারণ এই ঘটনাটি আজকের নয়, এটা 1000 বছর আগের একটি গল্প। 1000 বছর আগে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর যুদ্ধের পর থেকেই ফিনিক্স ক্ল্যান অভিভাবকহীন। সেই যুদ্ধ তাদের রাজতন্ত্র কেড়ে নিয়েছিল। তারপর আর কখনোই কোনো রাজা কিংবা রানীর আবির্ভাব ঘটেনি। দীর্ঘ সময় ধরে তারা বেঁচে ছিল শুধু স্মৃতি আর আশার উপর ভর করে। ফিনিক্স ক্ল্যানে তখন সবচেয়ে প্রবীণ একজন ছিলেন, যাকে সবাই স্নেহ ভরে দাদু বলে ডাকত। একদিন তিনি ক্ল্যানের বেঁচে থাকা সব সদস্যদের একত্রিত করেন। সবার সামনে তিনি জানান এক ভয়ঙ্কর পরিকল্পনার কথা। তিনি একে একে প্রতিটি ফিনিক্সের কাছ থেকে পালক সংগ্রহ করতে থাকেন। উদ্দেশ্য হলো একটি, 100টি পবিত্র পালক দিয়েই তৈরি হবে এক অতুলনীয় শক্তির পাখা। এই পাখাটি বানানো হচ্ছিল মূলত নিহুয়াং এর জন্য। নিহুয়াং ছিল সেই রানীর কন্যা, যিনি বহু বছর আগে প্রাণ হারিয়েছিলেন। রানীর দেহবিশেষ থেকেই জন্ম নিয়েছিল এই মেয়ে। ক্ল্যানের সবাই বিশ্বাস ছিল এই জাদুকরি পাখার সাহায্যে নিহুয়াং তার বড় বোন ইউচিং এর আত্মার উদ্ধার করতে পারবে, যিনি বরফে ঢাকা এক নিষ্ঠুর পর্বতে বন্দী ছিলেন। যদি আত্মা ফিরিয়ে আনা যায় তবে হয়তো ফিনিক্সদের হারানো অমরত্ব আবারও ফিরে আসবে। ঠিক সেই সময় সেখানে হাজির হয় হে ইং নামের এক যুবক। সে সবার সামনে তীব্র প্রতিবাদ জানায়। তার দাবি নিহুয়াং লিডার হওয়ার যোগ্যই নয়। তার কোনো বিশেষ ধরনের শক্তি নেই, কোনো নেতৃত্বের গুণ নেই। এমনকি সে অভিযোগ করে ইউচিং এর কারণেই নাকি ক্ল্যান তাদের অমরত্ব হারিয়েছিলেন। তর্ক যখন চরমে তখনই নিহুয়াং নিজেই সামনে আসে। শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে সে হেংচিংকে চলে যেতে বলে। হেং ব্যঙ্গ করে প্রশ্ন করে, এই সামান্য শক্তি দিয়ে তুমি কি বা করতে পারবে? এই কথার জবাব নিহুয়াং দেয় কাজের মাধ্যমে। মুহূর্তে সে নিজের শক্তি প্রকাশ করে হেংকে পরাস্ত করে ফেলে। আঘাতপাত্র হেং অপমান আর ক্রোধে ফেটে পড়ে। বিদায় নেওয়ার আগে সে হুমকি দেয় একদিন সে তাদের সবাইকে কাঁদতে বাধ্য করবে, আর তখন তার আশ্রয়ের জন্য তার কাছে ছুটে আসবে।
হেইং চলে যাওয়ার পর দাদু অবশেষে 100 পালকে সে পাখাটি সম্পূর্ণ করেন। তখন ক্লানের সবাই নিহংকে আশীর্বাদ করেন। তারা প্রার্থনা করেন যেন সে দ্রুতই ইউচিং এর আত্মাকে ফিরিয়ে আনতে পারে। নিহুঙ্গা সেই পাখায় চড়ে স্বর্গের পথে রওনা দেন, কিন্তু হেভেন গেটের কাছে পৌঁছাতেই সে এক অজানা শক্তি স্পন্দন অনুভব করে। হঠাৎ করে পাখাটি নিয়ন্ত্রণ হারিয়ে গেটের ভেতরে ঢুকে পড়ে আর নিহুঙ্গা ছিটকে পড়ে যায় নিচে বরফে ঢাকা এক নিষ্ঠুর পর্বতে। অসংখ্য কষ্টের পর সে নিজেকে সামলে নিয়ে উপরে উঠে আসে। তখনই তার চোখে পড়ে যায় বরফের নিচে কেন কেউ আটকা পড়ে আছে। সে হাত বাড়িয়ে বরফ স্পর্শ করতেই বরফ ফেটে যায়। ভেতর থেকে বেরিয়ে আসে এক অচেনা যুবক। সে মুহূর্তেই নিহুঙ্গার কাছে এসে তার গলা চেপে ধরে হুঙ্কার ছাড়ে, এখানে কেন এসেছো? সত্য বলো, না হলে তোমাকে মরতে হবে। কথা বলতে বলতেই সে যুবক ভয়ঙ্কর এক ড্রাগনে রূপান্তরিত হয়, কিন্তু পরক্ষণে সে দুর্বল হয়ে বরফের উপর লুটিয়ে পড়ে। একই সময় হেভেনের গেটে পৌঁছায় ডিভাইন লর্ড ইওয়ান। গেটের সামনে পড়ে থাকা ফিনিক্সের পালকের পাখা দেখে তিনি বিস্মিত হন। নিচে লিংটিয়ান সাগরের দিকে তাকে তার মনে অশুভ আশঙ্কা জাগে। এই অদ্ভুত ঘটনার কথা দ্রুতই সে হ্যাভেনলি লর্ডের কাছে পৌঁছে দেয়। সবকিছু শুনে উচ্চপদস্থরা ধারণা করতে থাকে হয়তো বহু যুগ আগে নিদ্রায় চলে যাওয়া ড্রাগন ওয়ারিয়র বা ইয়ান জেগে উঠেছে। যদি সত্যি তাই হয়ে থাকে তবে সেটা স্বর্গ ও পৃথিবী দুপক্ষের জন্যই আশীর্বাদ। এই ভাবনায় তারা সবাই আশাবাদী হয়ে ওঠে, এমনকি খুশিও হয়। এদিকে বরফের পাহাড়ে নিহুঙ্গা নিজের শক্তি ব্যবহার করে এক আশ্চর্য কাজ করে ফেলে। বাইয়ানকে আবার মানবরূপে ফিরিয়ে আনার জন্য সে জাদুর মাধ্যমে একটি উষ্ণ পানির পুকুর সৃষ্টি করে। সে পুকুরের জল ধীরে ধীরে বাইয়ানের ক্ষত সারিয়ে তুলতে শুরু করে। দুর্বল শরীর নিয়ে সে সেখানে শুয়ে পড়ে এবং অচেতন অবস্থায় ঘুমিয়ে পড়ে। এদিকে বাইয়ানের শরীরে পরিবর্তন হলে সে দেখতে পায় নিহুঙ্গার অচেতন অবস্থায় পড়ে রয়েছে। সে বুঝতে পারে এই মেয়েটি আসলে কোনো শক্তিশালী দেবী নয়, বরং এক সাধারণ ফিনিক্স জাতির সদস্য। কিন্তু তার মাথায় একটা প্রশ্নই ঘুরছিল, এত সামান্য শক্তি নিয়েও সে কিভাবে লিংটিয়ান সাগরের ব্যারিয়ার ভেঙে এখানে ঢুকতে পারে, আর কিভাবে বা তাকে সেই বরফের কারাগার থেকে মুক্ত করতে পারে। কিছুক্ষণ পর নিহুয়া এর জ্ঞান ফিরে আসে। চারিপাশ তাকিয়ে ড্রাগনটিকে দেখতে না পেয়ে সে ভীষণই অস্থির হয়ে ওঠে। ঠিক তখনই বাইয়ান সামনে এসে শান্ত গলায় বলে সে এখানেই রয়েছে। নিহুয়া বিরক্তি স্বরে বলে, ও তুমি তো এখানেই আছো, আমি কিন্তু তোমার প্রাণ বাঁচিয়েছি, অন্তত একটা ধন্যবাদ তো প্রাপ্য আমার। বাইয়ান তখন তাকে প্রশ্ন করে সে আসলে কে আর কিভাবে এই নিষিদ্ধ স্থানে প্রবেশ করলো। নিহুয়াং সত্যিটাই বলে, আমিও নিজেও জানি না কিভাবে ঢুকে পড়েছি, আমি তো বাইরে ঘুরে বেড়াচ্ছিলাম, হঠাৎ করে এখানে পড়ে যাই। এরপর বাইয়ান কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করে বাহিরে পৃথিবীর অবস্থা কেমন, এখনো কি বাহিরে ঠান্ডা পড়ে? নিহুয়াং তার শরীরে উষ্ণ শক্তির প্রভাব ছড়িয়ে দেয়। সে উষ্ণতা অনুভব করে বাইয়ানের চোখে বিস্ময় ফুটে ওঠে। সে আবেগভাবে বলে, 1000 বছর পর আমি আবারও উষ্ণতা অনুভব করলাম। বাইরে সবাই ভালো আছে জেনে আমার মন ভরে গেছে। নিহুয়াং অবাক হয়ে প্রশ্ন করে, আপনি তাহলে 1000 বছর ধরে এখানেই বন্দী ছিলেন? বাইয়ান মাথা নেড়ে বলে, বন্দি নই, আমি ঘুমিয়েছিলাম গভীর নিদ্রায়। নিহুয়াং কিছুটা আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলে, যাই হোক, এটা মনে রাখবেন আমি আপনাকে বাঁচিয়েছি। আর একটা কথা, এখানে আসার সময় আমার শক্তিশালী পাখাটা হারিয়ে গিয়েছে, আপনি কি দেখেছেন সেটা কোথায় পড়ে আছে বা কেউ লুকিয়ে রেখেছে কিনা? তাদের কথাবার্তার মাঝে হঠাৎ চারপাশের বরফ কেঁপে ওঠে। মুহূর্তের মধ্যে বরফের গায়ে ফাটল ধরতে শুরু করে। দৃশ্যটা দেখে বাইয়ানের মুখ গভীর হয়ে যায়। সে দ্রুত ফাটলের দিকে এগিয়ে যায় এবং নিরাপত্তার জন্য নিহুয়াংকে জাদুর মাধ্যমে বরফে আবদ্ধ করে রাখে, যাতে সে কোথাও নড়াচড়া করতে না পারে। বরফের গভীর থেকে তখন এক ভয়ঙ্কর শক্তির অস্তিত্ব জেগে উঠতে চাইছিল। সেখানে লুকিয়ে ছিল এক নিষিদ্ধ ডিভাইন আর্টিফ্যাক্ট। যদি সেটি পুরোপুরি বেরিয়ে আসতো তাহলে ডিমন নামে এক প্রাচীন সত্তা মুক্ত হয়ে যেত, যার পরিণত হতো খুবই ভয়াবহ। বাইয়ান নিজের সমস্ত শক্তি ব্যবহার করে সেই আর্টিফ্যাক্ট দমন করার চেষ্টা করতে থাকে। সবকিছু বুঝতে পেরে নিহুয়াং আর চুপ করে থাকে না। সে তার নিজের শক্তি দিয়ে বাইয়ানকে সাহায্য করতে শুরু করে। দুজনে মিলেই জটিল সিলিং মন্ত্র ব্যবহার করে ধীরে ধীরে সেই ডিভাইন আর্টিফ্যাক্ট আবার বরফের গভীরে আবদ্ধ করে ফেলে। দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে সিল সম্পূর্ণ হয়, কিন্তু এই প্রচণ্ড শক্তি ব্যবহারের মূল্য দিতে হয় নিহুয়াংকে। তার শরীর দুর্বল হয়ে পড়ে, শ্বাস ভারী হয়ে আসে, আর একসময় সে সেখানেই অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে যায়। এটা থেকে বাইয়ানের ভীষণ চিন্তা হয়। সে নিজের শক্তি দিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করে, কিন্তু তাদের পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। তার বরফ ঘেরা শক্তির প্রভাবে নিহুয়াংয়ের শরীরে অস্বাভাবিক ঠান্ডা হয়ে যায়, এমনকি সে ধীরে ধীরে বরফে পরিণত হতে থাকে। তখন বাইয়ান বুঝতে পারে এভাবে চলতে থাকলে বিপদ বাড়বে। নিহং তো ফিনিক্স ডেমন, তার শক্তির উৎস আগুন, বরফের শক্তি তাকে সারানোর বদলে ধ্বংস দিকে ঠেলে দিচ্ছে। কোনো দেরি না করে সে নিহংকে কোলে তুলে নিয়ে যায় সেই হিলিং পুকুরে। সেখানে পৌঁছে সে নিজের শরীরে উষ্ণতা ব্যবহার করে বাঁচানোর চেষ্টা করে। দীর্ঘ সময় ধরে তাকে আগলে রেখে নিজের তাপ দিয়ে ধীরে ধীরে তার শরীরে জমে রাখা বরফ গলিয়ে দেয়। সবকিছু শান্তি হলে ক্লান্তিতে দুজনে সেখানে ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙার পরে তারা
তারা আবিষ্কার করে দুজনে একে অপরকে জড়িয়ে ধরে রয়েছে। মুহূর্তের জন্য দুজনে লজ্জায় স্থির হয়ে যায়, কেউ কিছু বলতে পারে না। কিছুক্ষণ পর নিহং বলে সে এখন বাড়ি ফিরে যেতে চায়, কিন্তু বাইয়ান তাকে যেতে দেয় না। তার মনে অনেক প্রশ্ন, এই মেয়েটা আসলে কে, কি উদ্দেশ্যে সে এখানে এসেছিল। সে প্রশ্নের উত্তর খুঁজতেই সে প্রায় জোর করে নিহংকে নিজের সঙ্গে নিয়ে হেভেনের দিকে যায়। হেভেনে পা রাখার সঙ্গে সঙ্গে চারপাশে আনন্দের ঢেউ বয়ে যায়। হাজার বছর পর ড্রাগন বাইয়ানকে আবার দেখে সবাই আবেগে ভরে ওঠে। তার শিষ্যরা তো আনন্দে আত্মহারা। হাজার বছর পরে আবার তারা তাদের মাস্টারকে ফিরে পেয়েছে। সেই মুহূর্তে নিহুয়াং জানতে পারে বাইয়ানের আসল পরিচয়। সে বুঝতে পারে হাজার বছর আগে যে একা পুরো পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিল সে আর কেউ নয়, এই মানুষটি ড্রাগন বাইয়ান। হেভেনের পাশে উপস্থিত সবাই তাকে সম্মান জানায়, কেউ মাথা নত করে, কেউ আবার মূল্যবান উপহার এগিয়ে দিয়ে। পুরো প্রাসাদ ভরে ওঠে উৎসবের আবহে। এই সময় মাস্টার ইউয়ান এগিয়ে এসে শান্ত কণ্ঠে বাইয়ানকে প্রশ্ন করে, তুমি তোমার সঙ্গে কাকে নিয়ে এসেছো? ওই মেয়েটিকে, তার পরিচয় বা কি? বাইয়ান সবার সামনে শান্ত ভঙ্গিতে জানায় এই মেয়েটি আসলে এক সাধারণ কই মাছ। পথে আসতে গিয়ে সে নাকি বাইয়ানকে একাধিকবার সাহায্য করেছে, তাই কৃতজ্ঞতা স্বরূপ তাকে সে নিজের শিষ্য হিসেবে হেভেনে নিয়ে এসেছে। এই কথা আড়ালে সে ইচ্ছে করে নিহংকারীর আসল পরিচয় লুকিয়ে রাখে। কারণটা ছিল স্পষ্ট, ইমর্টাল ক্লেম যদি জানতে পারে সে আসলে ফিনিক্স জাতির, তাহলে শাস্তি অনিবার্য। শুধু শাস্তিই নয়, সরাসরি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। এই সততা নিহং যখন তার ঘনিষ্ঠ একজনকে বলে দিতে চাচ্ছিল তখন বাইয়ান তাকে চুপ করিয়ে দেয়। সে সবাইকে চলে যেতে বলে। সবাই চলে যাওয়ার পর বাইয়ান তাকে আলাদা করে বোঝাতে শুরু করে কেন তার পরিচয় গোপন রাখা জরুরি ছিল, আর কেনই বা তাকে কই মাছ বলে পরিচয় করানো হয়েছে। কথা মাঝে সে কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলে। নিহংয়ের আসল শক্তি সাময়িকভাবে সিল করে দিয়ে তাকে সত্যি কই মাছে রূপান্তর করে দেয়। উদ্দেশ্য একটাই, যাদেরকে কোনোভাবে বুঝতে না পারে সে একজন ফিনিক্স। এই রূপান্তরে নিহং একবারে মেনে নিতে পারে না। সে ভীষণ রেগে যায়। কই মাছ হওয়া তার কাছে অপমানের মতোই মনে হয়। কিন্তু বাইয়ান কঠোর গলায় তাকে বলে, আজ থেকে আমি তোমার মাস্টার, তুমি আমার শিষ্য। আমি যা বলবো সেটাই তোমাকে মানতে হবে। যদি হেভেনে কেউ তোমার আসল পরিচয় জানতে পারে তাহলে আমাকে হেভেনলি স্ট্রাইক সহ্য করতে হবে, আর তোমাকে বাঁচতে দেবে না কেউ। এরপর সে প্রশ্ন করে, তুমি লিংটেন সাগরে কেন গিয়েছিলে? নিহুয়াং আর কিছুই লুকায় না। সে বলে সে তার বোন ইউচিং এর আত্মা উদ্ধার করতে গিয়েছিল। অনুরোধ করে বাইয়ান যেন তাকে সাহায্য করে তার বোনের আত্মা ফিরিয়ে আনতে এবং হারিয়ে যাওয়া সেই জাদুকরি পাখাটিও খুঁজে দিতে। বাইয়ান কিছুক্ষণ চুপ থেকে শুধু বলে, আমি বিষয়টি ভেবে দেখব। এরপর সে মাস্টারে ইউয়ানের সঙ্গে দেখা করতে চায়। গল্প করতে করতে ইউয়ান বলে, যেদিন বাইয়ান জেগে উঠেছিল সেদিনই হেভেনলি গেটের কাছে সে এক অদ্ভুত পাখা কুড়িয়ে পেয়েছে। পাখাটি দেখা মাত্র বাইয়ান চিনে ফেলে এটি নিহুয়াং এর। তবে সে ভান করে বলে, এটা খুব একটা শক্তিশালী কিছু নয়। তবে তুমি কি আশেপাশে কাউকে দেখেছিলে? বাইয়ান মাথা নেড়ে উত্তর দেয়, না, কাউকে দেখিনি। মনে হয় কারো হাত থেকে পড়ে গিয়েছিল। এরপর ইউয়ান কৌতূহলী হয়ে নিহুয়াংয়ের কথা জিজ্ঞাসা করে, সে কেমন আছে? বাইয়ান হালকা হেসে বলে, সে তো একটা সামান্য কই মাছ, তাই তাকে এখন শিষ্টাচার শেখাচ্ছি। হেভেনে কীভাবে চলাফেরা করতে হয়, কার সামনে কীভাবে কথা বলতে হয়। সে রাতে বাইয়ান, ইউয়ান আর নিহুয়াং একসঙ্গে হেভেনের সবচেয়ে উঁচু স্থানে গিয়ে বসে। জায়গাটা ছিল অসাধারণ সুন্দর। সেখানে মনে হচ্ছিল পুরো মহাকাশ হাত বাড়লেই ছোঁয়া যাবে। বাইয়ান যখন ধীরে ধীরে চা পান করছিল তখন নিহুয়াং হঠাৎ করে তার হাত থেকে কাপটা কেড়ে নেয়। এক চুমুকে সে মুখ কুঁচকে বলে, এটা এত তেতো কেন? আপনি এটা খান কেন? পাশে বসে থাকা চিংহা তখন বলে, মাস্টার এই চা খান কারণ তার শরীর এখনও পুরোপুরি সুস্থ নয়। হেভেনের চিকিৎসক বলেছিলেন দিনে 2 বার এই চা পান করলে ধীরে ধীরে শক্তি ফিরে আসবে। এই কথা শুনে নিহং অবাক হয়ে বলে, সে তো 1000 বছর বরফের নিচে ঘুমিয়েছিল, তবুও তার শরীরে এখন কী অবস্থা। যে তার কথাটা শেষ হওয়ার আগেই আকাশের দিকে তাকে বাইয়ানের চোখ এক অদ্ভুত ছা নেমে আসে, যেন অতীতে কোনো গভীর রহস্য আবার মাথা তুলে দাঁড়াতে শুরু করেছে। নিহুয়াং যখন বিস্মিত হয়ে তার কথাটি শেষ করতে যাচ্ছিল তখনই বাইয়ান শান্ত স্বরে বলে ওঠে, এটা শরীরের দুর্বলতা না। শক্তি নিয়ন্ত্রণ করতে হলে শরীরকে সবসময় ভারসাম্য রাখতে হয়। পাওয়ার প্র্যাকটিস মানে শুধু আক্রমণ নয়, নিজেকে সুস্থ রাখাটাও তার অংশ। পরের দিন ভোরবেলা চারপাশে যখন কুয়াশা জমে আসে তখন চিংহা নিহোয়াকে সঙ্গে করে হেভেনের এক নির্জন পুকুরের কাছে নিয়ে আসে। পুকুরের জল ছিল একদম স্থির, যেন আকাশের প্রতিছবি ধরে রেখেছে। চিংহা হালকা হাসি দিয়ে বলে, তুমি তো এখন কই মাছ, তাই না? এতক্ষণে কিন্তু পানিতে নামনি। বন্ধু হিসেবে এতটুকু আমি করতেই পারি, যাও একটু গোসল করে নাও। নিহুয়াং মুখ গোমরা করে উত্তর দেয়, আমি পানি একদমই পছন্দ করি না। চিংহা তো হেসে বলে, আহা, মজা করছো নাকি? এ কথা বলে সে হঠাৎ করে নিহুয়াংকে ধাক্কা দেয়। মুহূর্তে সে পুকুরে পড়ে যায় আর চিংহা কিছু না বলেই সেখান থেকে চলে যায়। সমস্যা হলো নিহুয়াং সাঁতার জানত না। সে জলের ভেতরে ছটফট করতে থাকে, ধীরে ধীরে ডুবে যেতে থাকে। বুকের ভেতর ভয় জমে ওঠে। মনে মনে সে একটাই প্রার্থনা করতে থাকে, বাইয়ান যেন তাকে বাঁচাতে আসে। কিছুক্ষণ পর চিংহা গিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে তার মাস্টারকে জানায় যে সে নিহুয়াংকে সেই পুকুরে ফেলে রেখে এসেছে।
কথাটা শোনা মাত্রই বাইয়ানের মুখের রং বদলে যায়। কোনো কথা না বলেই সে দ্রুত সেদিকে ছুটে যায়। পুকুরে পৌঁছে সে এক মুহূর্ত দেরি না করে ঝাঁপ দেয় জলে। অচেতন হয়ে যা প্রায় নিহুয়াংকে তুলে এনে নিজের নিঃশ্বাস দিয়ে তাকে প্রাণ ফেরানোর চেষ্টা করে। কিছুক্ষণ পর কাশতে কাশতে নিহুয়াং জ্ঞান ফিরে পায়। সবকিছু স্বাভাবিক হওয়ার পর চিংহা বিস্মিত হয়ে বলে, আমি তো বিশ্বাসই করতে পারছি না, তুমি কই মাছের সাঁতারকে জানো না, ঠিকভাবে দাঁড়াতেও পারো না, তাহলে তোমার শক্তিটা আসলে কি? তুমি তো একেবারে কাজেই আসো না। এ কথা শুনে নিহুয়াং এর ভেতরে ক্ষোভ আর অপমান একসঙ্গে ফেটে ওঠে। সে রাগে কাঁপতে কাঁপতে বলে, আমি আর তোমাদের সঙ্গে থাকবো না, আজই এখান থেকে চলে যাব। এই কথা বলে সে যখন সরে যেতে শুরু করে, চিংহাও কিছুটা অপ্রস্তুত হয়ে তার পিছু নিতে থাকে। এই সময় বাইয়ান অন্যদিকে মাস্টার ইউয়ানের সঙ্গে সাক্ষাৎ করতে যায়। কথার ফাঁকে সে হালকা ভঙ্গিতে বলে, যেদিন আপনি যে পাখাটির কথা বলেছিলেন সেটি কি আমাকে দেওয়া যাবে? ইউয়ানের এই অনুরোধ শুনে সে একটু থমকে যায়। অবাক হয়ে সে জিজ্ঞাসা করে, কিন্তু এই পাখাটা আপনি কি কাজে ব্যবহার করবেন? তখনই তাদের কথাবার্তার মাঝে সেখানে পৌঁছে যায় নিহুয়াং আর চিংহা। দুজনে একসঙ্গে দেখে বাইয়ান সঙ্গে সঙ্গে পরিস্থিতি সামলে নেয়। সে হালকা হাসি দিয়ে ইউয়ানকে বলে, আসলে পাখাটা আমি চিংহাকে উপহার দিতে চাই। খুব শক্তিশালী কিছু নয়, কিন্তু আমার মনে হয় ও কাজে লাগাতে পারবে। এ কথা শোনা মাত্রই নিহুয়াং আর নিজেকে সামলাতে পারে না। সে উত্তেজিত হয়ে চেঁচিয়ে ওঠে, কোন পাখা? কি পাখা? আপনি কি আমার সে পাখাটি খুঁজে পেয়েছেন? কথা শেষ হওয়ার আগে বাইয়ান আঙ্গুল তুলে জাদু প্রয়োগ করে। মুহূর্তের মধ্যে নিহুয়াংয়ের মুখের থেকে শব্দ বের হওয়া বন্ধ হয়ে যায়। এই অস্বাভাবিক প্রক্রিয়ায় ইউয়ানের চোখে সামান্য সন্দেহের ছায়া দেখা যায়। তবুও সে কিছু বলে না, শুধু বলে, চিংহা তো তোমারই শিষ্য, সে পাখাটা চাইলেই নিতে পারে, আর 1000 বছর ধরে সে এখানেই রয়েছে, এতে কোনো আপত্তি নেই। তবে এখনই নয়, আগে এটাকে ভালোভাবে করে পরীক্ষা করতে হবে, পরে আমি নিজে ওকে এটা দিয়ে দেব। এই কথা বলে ইউয়ান সেখান থেকে চলে যায়। ইউয়ান চলে যেতে বাইয়ান সরাসরি নিহুয়াংয়ের সামনে গিয়ে দাঁড়ায়। গলা নামিয়ে কঠিন স্বরে বলে, তুমি কেন বারবার এমন করছো? আমি কতবার বলেছি নিজের পরিচয় সামনে আনবে না? নিহুয়াং বিরক্ত হয়ে জবাব দেয়, ওই পাখিটা তো আমারই, সেটা আমার বললে এমন কি অপরাধ হয়ে যাবে? বাইয়ান শান্ত কিন্তু গভীর কণ্ঠে বলে, ধরো তুমি বললে, তারপর যদি সেটা আবার হারিয়ে যায় তখন কি করবে? আমি তো নিজে সেটাকে ফেরত আনার চেষ্টা করছি। এই কথা শুনে নিহাং আর কিছু বলে না। কিছুক্ষণ চুপ থেকে শুধু বলে, ঠিক আছে, আপনি যদি আমার জন্য সেটা নিয়ে দেন আমি মেনে নিব, কিন্তু এরপর আমি আর এখানে থাকবো না। বাইয়ান তার চোখের দিকে তাকিয়ে হালকা সরে বলে, যদি এখানে তোমার এতই খারাপ লাগে তাহলে আজ রাতে তোমাকে একটু ঘুরতে নিয়ে যাব। এই কথা শুনে তো নিহাং এর মুখে অজান্তেই হাসি ফুটে ওঠে আর তার মনটা হঠাৎ করে হালকা হয়ে যায়। এদিকে অন্যদিকে ইউয়ান একা একা নিজের কক্ষে বসে প্রাচীন গ্রন্থ ঘাঁটতে থাকে। একে পরে এক পুরনো বই পড়ে শেষে ধীরে ধীরে সত্যের কাছাকাছি পৌঁছে যায়। শেষমেশ সে বুঝতে পারে ওই পাখাটা আসলে সাধারণ কিছু নয়, সেটি তৈরি হয়েছে ফিনিক্স জাতির পবিত্র পালক দিয়ে। রাত নামলে বাইয়ান নিহাংকে নিয়ে যায় হেভেনের সবচেয়ে উঁচু স্থানে, জায়গায় যেন আকাশটা একেবারেই কাছে। ভাই ধীরে ধীরে বলে, আজ তুমি এমন কিছু দেখতে চলেছ যা 1000 বছরে মাত্র একবার দেখা যায়। ঠিক তখনই আকাশে একের পর এক আলোক রেখা ভেসে ওঠে। অসংখ্য তারা ঝরে পড়তে শুরু করে, পুরো আকাশ যেন আগুনের ফুলকিতে ভরে যায়। বাইয়ের মৃদু হাসি নিয়ে বলে, তুমি সত্যি ভাগ্যবান। আমরা যারা এত যুগ বেঁচে আছি তারও জীবনে খুব কমবার এই দৃশ্য দেখতে পাই, আর তুমি এত অল্প বয়সেই। নিহাঙ্গা বিস্ম আকাশের দিকে তাকিয়ে থাকে। তার চোখে তখন তারার আলো আর মনে এক অদ্ভুত অনুভূতি, যেন এই মুহূর্ত সে কোনোদিনই ভুলতে পারবে না। নিহাং তাকে নাম ধরে ডাকে, অর্থাৎ বাই বলে ডাকে, কিন্তু তিনি বারবার তাকে মাস্টার বলতে বলে, কিন্তু সে কিছুতেই মাস্টার বলে না। এসব কথা বাইয়ের চোখ নিহার দিকে আটকে যায়। এদিকে হেভেনের অন্য প্রান্তে ইউয়ান সেই স্পিরিচুয়াল পালকের পাখাটি নিয়ে এক প্রবীণ দেবতার কাছে যায়। পাখাটি হাতে নিয়ে সে সিনিয়র বুঝতে পারে এবং চিনে ফেলে এটা কোনো সাধারণ বস্তু নয়, এটি ফিলিস্কানের পবিত্র পালক দিয়ে তৈরি। এই সত্য জানার পর দুজনের মধ্যে গভীর সন্দেহ জন্ম নেয়। বাইয়েন যে মেয়েটিকে নিজের সঙ্গে করে এনেছে সে কি তাহলে ফিলিস্কানের কেউ? সন্দেহ আর দেরি না করে তারা দুজনেই হেভেনলি প্যালেসে ডেকে পাঠায়। লাল দরবারে উপস্থিত হয়ে সেই জলজলে স্পিরিচুয়াল পাখা সবার সামনে কঠিন প্রশ্ন ছুড়ে দেওয়া হয়, তোমরা কি পাখাটিকে চেনো? আর বাইয়ান, তুমি এটা ইউয়ানের কাছ থেকে চাইলেই বা কেন? এরপর একের পর এক প্রশ্ন আসতে থাকে। 1000 বছর ঘুম হঠাৎ করে কিভাবে ভেঙে গেল? লিংটেন সাগরে কি কোনো ফিনিক্স ডেমন গিয়েছিল যে তোমার নিদ্রা ভেঙে দেয়? কারণ শুধু তাদেরই এমন স্পিরিচুয়াল শক্তি রয়েছে। দরবারে উত্তেজনা বাড়তে থাকে। এমন সময় নিহয় আর চুপ করে থাকতে পারে না। সে সামনে এগিয়ে গিয়ে বলে, কিন্তু বাই, আপনাকে মিথ্যে কথা বলবে কেন? এই কথা শোনা মতো সম্রাটের মুখ কঠিন হয়ে যায়। তিনি ক্ষুদ্র কণ্ঠে বলে ওঠে, তুমি তো একটা সামান্য কই মাছ, এত বড় দরবার দাঁড়িয়ে মুখের মতো কেন তর্ক করছো? এরপর তার দৃষ্টি আরো ধারালো হয়। আর এই কই মাছটার বা বাইয়ানের কাছে এত গুরুত্বপূর্ণ কেন? সে কেন বারবার তার হয়ে কথা বলছে? এই প্রশ্নে দরবারে নিস্তব্ধ হয়ে যায়। ঠিক তখনই বাইয়ান এক ধাপে সামনে এগিয়ে আসে। গভীর শ্বাস নিয়ে সে বলে, কারণ আমি তাকে ভালোবাসি।
এই একটি বাক্য যেন বজ্রপাতের মতো আঘাত করে সবাইকে। বায়ান দৃঢ় কণ্ঠে বলে, সে একটা মাছ হতে পারে, কিন্তু আমি তাকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছি। আমি চাই না তার কোনো ক্ষতি হোক, তাই আমি তাকে নিজের সঙ্গে এনে গেছি। এই কথা শোনা মাত্র নিহয়ের চোখ ভিজে ওঠে। সে আর চোখে জল আটকাতে পারে না, কারণ সত্যিটা হলো সেও কখন থেকে যেন বায়ানকে ভালোবেসে ফেলেছে, সেটাও সে নিজে বুঝতে পারেনি। কিন্তু সম্রাটের মুখে কোনো নরম ভাব আসেনি। তিনি এই সম্পর্ক মেনে নিতে অস্বীকার করেন। তার চোখে এই ভালোবাসা অসম্ভব, অগ্রহণযোগ্য। কারণ বায়ান হেভেনের সর্বোচ্চ সম্মানপ্রাপ্ত ড্রাগন ওয়ারিয়র, আর সে একটা সামান্য কই মাছ। তিনি কঠিন স্বরে প্রশ্ন তোলেন, একজন ড্রাগন ওয়ারিয়র কিভাবে এমন তুচ্ছ অস্তিত্বের সঙ্গে? দরবারে বাতাস ভারী হয়ে ওঠে। সামনে অপেক্ষা করছে এমন এক সিদ্ধান্ত যা শুধু তাদের ভালোবাসায় নয়, হেভেন, ফিনিক্স ক্ল্যান আর ড্রাগনদেরও ভাগ্য বদলে দিতে পারে। সম্রাট কঠোর কণ্ঠে ঘোষণা করেন, বায়ানকে ভালোবাসতে পারলেও তার জীবনে আসল দায়িত্ব হলো পুরো পৃথিবীকে রক্ষা করা। একজন ড্রাগন ওয়ারিয়রের জন্য প্রেম, সম্পর্ক কিংবা বিয়ে এসবের কোনো স্থান নেই। তার হৃদয় নয়, তার শক্তি হওয়া উচিত অগ্রাধিকার। কথা শুনে নিহান তার নিজেকে সামলাতে পারে না। রাগ আর অপমানে সে সরাসরি সম্রাটের দিকে তাকিয়ে বলে, আমি কোনো তুচ্ছ কই মাছ নই, আমি তার যোগ্য, আমি ইউচিংয়ের ছোট বোন। এই একটি বাক্য পুরো দরবারকে স্তব্ধ করে দেয়। নিহয়ের আসল পরিচয় প্রকাশ হতেই পরিস্থিতি মুহূর্তেই পাল্টে যায়। চারিদিক থেকে ফিসফাস শুরু হয়, আর অনেকে সরাসরি তার মৃত্যুদণ্ডের দাবি তোলে। ফিনিক্স ক্ল্যানের নাম শুনে হেভেনের অভিযাত্রা শঙ্কিত হয়ে ওঠে। ঠিক তখনই বায়ান এক ধাপে এসে এগিয়ে সম্রাটের কাছে অনুরোধ জানায়, সে শুধু একটা ফিনিক্স ডিমন, সে কারো ক্ষতি করবে না। এতদিন তার সঙ্গে থেকেছি আমি নিশ্চিত সে সম্পূর্ণ পবিত্র। তার মনে কোনো অশান্তি নেই, কোনো বিশৃঙ্খলার বীজ নেই। কিন্তু ইউয়ান তখন সামনে এগিয়ে এসে বলে, সেই স্পোচল পালকের পাখাটি তুলে ধরে বলে, যদি সে এতটাই সাধারণ হতো তাহলে এই ডিভাইন পাওয়ারের পাখা তার কাছে কিভাবে এলো? তার কণ্ঠ আরও কঠিন হয়ে ওঠে। আর শুধু তাই নয়, সে কিভাবে তোমার ব্যারিয়ার ভেঙে লিংটিয়ান সাগরে প্রবেশ করলো? ভবিষ্যতে সে আবার সেখানে গিয়ে ডেমনদের মুক্ত করবে না, তার নিশ্চয়তা কে দেবে? দরবারে ভারী নীরবতা নেমে আসে। ইউয়ান আবার যোগ করে, সে ফিনিক্সদের রক্তধারা বহন করে, তার বোন একবার ডেমনদের সাহায্য করেছিল। ইতিহাস তো সেটাই বলে, তাহলে এই মেয়েটি করবে না? তার গ্যারান্টি কোথায়? এই কথাগুলো শোনার পর উপস্থিত অধিকাংশ দেবতা মাথা নেড়ে সম্মতি জানায়। সন্দেহ ধীরে ধীরে রায়ের পরিণত হতে শুরু করে। অবশেষে সম্রাট নিজের আসন থেকে উঠে দাঁড়ান। তার কণ্ঠে কোনো দ্বিধা নেই, নেই কোনো আবেগ। নিহংকে প্রিমিডিয়াল স্পিরিটের সঙ্গে আবদ্ধ করা হবে, সে শাস্তির মুখোমুখি হবে। এ আদেশ শুনে দরবারে যেন শীতল স্রোত বয়ে যায়। নিহং এর মুখ ফ্যাকাশা হয়ে যায়, তার বুক কেঁপে ওঠে। প্রিমিডিয়াল স্পিরিটের শাস্তি মানেই অসীম যন্ত্রণা, এমনকি অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা। বায়ানও প্রথমবারের মতো ভেতরে ভেতরে কেঁপে ওঠে। সে বুঝে যায় এই আদেশ শুধু নিহুয়াং এর জন্য নয়, তার নিজের বিশ্বাস আর ভালোবাসার জন্য এক ভয়ঙ্কর পরীক্ষা। দুজনেই বুঝতে পারে এই মুহূর্তের পর আর কিছুই আগের মতো। আর এখানে আজকের এই ড্রামাটি শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।